ওই বিশেষ পরিস্থিতি, বিশেষ বাস্তবতা, যাকে বলে ডক্ট্রিন অফ নেসেসিটি, সেইটা করার জন্য সেটা 106 অনুচ্ছেদ করা হচ্ছে। তার মানে 106 হচ্ছে সংবিধানের লিখিত অবস্থার বাইরের পরিস্থিতি, কিন্তু আবার সেটাকেও ব্যাখ্যা করা যায় সংবিধানের ভেতর থেকেই। ফলে 106-এর মধ্যে দিয়ে যে পরিস্থিতি আমরা একটা সমাধান এনেছি, সেই পরিস্থিতিটা একদিকে যেমন সংবিধানের ধারাবাহিকতা, আবার অন্যদিক থেকে একটা বিশেষ পরিস্থিতি, সেটার অনুমোদন। এই দুই নিয়ে কিন্তু আমরা চলছি। এখন এই ধারাবাহিকতার মধ্যে আপনি যখন পদ্ধতিগতভাবে কেউ হঠাৎ করে এসে কিংবা কোনো কোনো পর্যায়ে এসে বলবে যে না রেভলিউশনারি ডিক্রি জারি করতে হবে, তাহলে সেটা আসলে কোন পদ্ধতি কিনা এটা আমাদের বিচার করা দরকার। বিপ্লবের ক্ষেত্রে অন্তত ধ্রুপদী বিপ্লবগুলো আমরা দেখেছি, অনেকগুলো শর্ত আছে বিপ্লবের সঙ্গে, কিন্তু একটা জিনিস এখানে প্রাসঙ্গিক, যে একটা ডিটারমিনিং কিংবা লিডিং ফোর্স যারা ভবিতব্যটাকে ডিফাইন করে, নেতৃত্ব দেয় অথবা সেটাকে বাস্তবায়ন করে, এরকম কোন লিডিং ফোর্স, নেতৃস্থানীয় শক্তি পুরো বাংলাদেশের উপর কর্তৃত্ব করেছে, এইরকম বাস্তবতা এমনকি অভ্যুত্থানের অংশীদারদের মধ্যে ছিল না। আবার অভ্যুত্থান পরবর্তী অবস্থায় তৈরি হয়নি। অভ্যুত্থান ছিল সকলের সমষ্টিগত জায়গা, রাজনৈতিক দল, শ্রেণী পেশা, আমাদের ছাত্র তরুণরা অগ্রণী জায়গায় ছিল, এবং সবশেষে জনগণ যারা রাজনৈতিক দলের বাইরে যখন যুক্ত হয়, জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়, তৈরি একটা অভ্যুত্থান পরিস্থিতি তৈরি হয়। এর মধ্যে দিয়ে একটা নেতৃস্থানীয় শক্তি তৈরি হয়ে গেছে যারা পুরো কোর্সকে ডিটারমিন করবে, এরকম কোন অবস্থা কেউ নেয়নি। এমনকি বিএনপি বড় দল হিসেবে তারা সেটা নেয়ার ওইভাবে চেষ্টা করেনি, অন্তত খুব দৃশ্যমান ভাবে। তাহলে যেটা দাঁড়িয়েছিল যে আমরা রাজনৈতিক উত্তরণটা পদ্ধতিগত দিক থেকে যেহেতু আমাদের মধ্যে মত পার্থক্য থাকবে আছে, সে কারণে আমরা সেটা কনসেনসাসের ভিত্তিতে, সমঝোতা কিংবা ঐকমত্যের ভিত্তিতে নিয়ে যাব, এবং সেটা আমরা সবাই মেনে নিয়েছি। সংস্কার আমাদের কনসেনসাস, তার জন্য সংস্কার কমিশন গঠিত হয়েছে এবং সেইখানে প্রস্তাব এসছে, এবং আমরা সেই প্রক্রিয়াকে সফল করার জন্য আমরা আলোচনা করছি, যুক্ত আছি। তো কনসেনসাসের পদ্ধতিকে বাইপাস করে কেউ যদি ডিগ্রির জায়গা নিয়ে আসেন, তাহলে সেইটা কনসেনসাস ভেঙে দেয় এবং সেই কারণেই সংঘাতের ঝুঁকি তৈরি করে। অনেকেই প্রস্তাব দিয়েছেন প্রায় সোভিয়েত বিপ্লবী কায়দায় যে একটা প্রভিশনাল কনস্টিটিউশনাল অর্ডার তৈরি করতে হবে। আপনি সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করে কিভাবে প্রভিশনাল কনস্টিটিউশনাল অর্ডার করেন? তার মানে আপনি ডিগ্রির কথা বলছেন, আপনি এক্সিস্টিং সিস্টেমকে নাই করে দিতে চাইছেন। সেটা কি সবাই কনসেনসাসে একমত হয়েছে? ভালো পদ্ধতি হতে পারে, কিন্তু সেটা যেহেতু সবাই একমত হচ্ছে না, কনসেনসাসে আসছে না, রাজনৈতিক দলই কেবল না, রাষ্ট্র, প্রতিষ্ঠান, দেশের জনগণ, তখন আপনার কনস্টিটিউয়েন্ট পাওয়ার, যেটাকে বলে জনগণের গঠন করার ক্ষমতা, যে কোনো জিনিস প্রতিষ্ঠা করার ক্ষমতা, সেটা জনগণের বাই ডিফল্ট আছে, জনগণই একমাত্র সেটার কেন্দ্র। কিন্তু জনগণের এই যে কনস্টিটিউয়েন্ট পাওয়ার, সেটা আইদার একটা রেভলিউশনারি কিংবা ওই অথরিটি দিয়ে কার্যকর হবে, আর না হয় সেটা নির্বাচনের মধ্যে দিয়ে কার্যকর হবে। আপনি কার্যকর করার পদ্ধতিটা কি আমাকে বলেন? জনগণের কাছে পৌঁছানোর জায়গাটা হচ্ছে আইদার রেভলিউশনারি মেথড, আর না হয় আপনাকে ইলেকশনের মধ্যে দিয়ে এই কনস্টিটিউয়েন্ট পাওয়ারকে কার্যকর করতে হবে। আপনি যে কোনো ভাবে হোক মেনে নিয়েছেন যে নির্বাচনের প্রক্রিয়ার মধ্যে দিয়ে আপনি এই কনস্টিটিউয়েন্ট পাওয়ারকে কার্যকর করবেন, গঠন করার ক্ষমতাকে কার্যকর করবেন। কেউ কেউ ভিন্ন মত পোষণ করতে পারে, আমি বিপ্লব চাই, এই রাজনৈতিক প্রচারও কেউ করতে পারে, সেটা করার সমস্ত ন্যায্যতা আছে। আমরা বিপ্লব চাই, কিন্তু বাস্তব জায়গাতে দাঁড়িয়ে বিপ্লবের শক্তি ভারসাম্য যদি না থাকে, অথবা কোন একটি একক নেতৃত্বের শক্তি ভারসাম্য যদি না থাকে, তখন কনসেনসাসকে ব্রেক করার চেষ্টা সংঘাতের দিকে ঠেলে। এইটা আমাদের সকল পক্ষেরই একটা অনুধাবন করা দরকার। আমি বিনয়ের সাথে বলছি, প্রত্যেকটা রাজনৈতিক দল আজকে এখানে আমাদের ওখানে একটা ঐকমত্য কমিশনে একটা হাসি ঠাট্টা হয় যে কোনো তিনটি দল সিকিউরিটি কাউন্সিল হয়ে গেছে, বাকি সবাই জেনারেল অ্যাসেম্বলি। আজকে সিকিউরিটি কাউন্সিলে একটি দল আছে, বাকি জেনারেল অ্যাসেম্বলির কয়েকটি দল আমরা আছি, কিন্তু আরো সিকিউরিটি কাউন্সিলের দল থাকলে ভালো হতো। যে এখানে আমাদের অনুধাবন করা দরকার যে এই মুহূর্তে বিপ্লবের পথ মানে কার্যকর করতে যাওয়ার চেষ্টা সংঘাত ছাড়া আর কোনো জায়গা আনবে না, বরং আমরা যে অর্জনের দ্বার প্রান্তে আছি সেটাকেও নস্যাৎ করে দিতে পারে। পতিত ফ্যাসিস্ট, তাদের দেশি বিদেশি মিত্ররা নানাভাবে
এইখানে ক্রিয়াশীল এবং তারা প্রতি মুহূর্তেই এই সুযোগের অপেক্ষায় আছে এবং এই ব্যাপারটাকে কোনোভাবেই এড়ানোর কোনো সুযোগ নাই, কারণ কোনো কিছু প্রেক্ষাপট ছাড়া হয় না। আজকে বাংলাদেশ আমরা যে রাজনৈতিক উত্তরণে যাচ্ছি সেটা একটা বিশেষ রাজনৈতিক ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে হচ্ছে, এই জায়গাগুলো আমাদের স্মরণে রাখা দরকার। ফলে ভিন্ন মতের যে চর্চা সমাধান সেটা আমরা বারবার বলেছি কনসেনসাস এবং জনগণের কাছে শেষ পর্যন্ত চলে যেতে হবে। শক্তি পরীক্ষা বনাম জনগণের কাছে যাওয়া, শক্তি পরীক্ষার পদ্ধতিতে গেলে সংঘাত, জনগণের কাছে গেলে নির্বাচনে যেতে হবে। এখন প্রশ্ন এসে দাঁড়িয়েছে তাহলে কি হবে এই জুলাই সনদ কিভাবে বাস্তবায়ন হবে। আমি শেষ করব, যেহেতু আলোচনাটা উঠেছে এবং আলোচনা ঐকমত্য কমিশনে হচ্ছে, আমরা কোথায় যাচ্ছি একটু তথ্যগতভাবে জানাই। সর্বশেষ বৈঠকে যেটা আলোচনা হয়েছে অনেকগুলো প্রস্তাব আছে। বিএনপির প্রস্তাবের গুরুত্ব অনুধাবনে এবং গুরুত্ব বিবেচনায় সেইখানে সর্বশেষ বিএনপির প্রতিনিধি তাদের স্ট্যান্ডিং কমিটি মেম্বার জনাব সালাউদ্দিন আহমেদ বলেছিলেন যে যদি একই দিনে গণভোট হয়, অর্থাৎ জাতীয় নির্বাচনের দিনে জুলাই সনদ গ্রহণের পক্ষে নাকি জুলাই সনদ আমরা বিপক্ষে, এই প্রশ্নে যদি গণভোট হয় তাহলে তারা বিবেচনা করবেন এবং তাদের দল এটাকে হয়তো একেবারে কনফার্মলি তিনি তার দলে আলোচনা করবেন এবং তারা সেটা গ্রহণ করতে পারে। তাহলে প্রশ্ন ওঠে যে যদি গণভোট হয়, গণভোটের একটা প্রস্তাব ছিল, তাহলে নির্বাচনের একই দিনে কনকারেন্ট মানে গণভোটও হচ্ছে, দুটো ব্যালটে হচ্ছে, একটা হচ্ছে গণভোট আর একটা হচ্ছে ন্যাশনাল ইলেকশন। গণভোট কিসের ভিত্তিতে হবে? জুলাই সনদ তো নিজেই মানে বিভক্ত, একটা হচ্ছে যে ঐকমত্য অংশ আছে, একটা হচ্ছে নোট অফ ডিসেন্ট বা ভিন্নমত আছে। তাদের প্রস্তাব ছিল যে ভিন্নমত মীমাংসা কিভাবে হবে সেটা তো আমরা আগেই ঠিক করে ফেলেছি, সেটা জাতীয় নির্বাচনের মাধ্যমে যে দল বিজয়ী হবে তার অনুযায়ী সে ওই ভিন্নমতটা, তার যে মতামত সে মতামত কার্যকর হবে। কাজে জুলাই সনদের ঐকমত্য অংশ এবং ভিন্নমত অংশ দুটো মিলেই জুলাই সনদ। যার যে দল বিজয়ী হবে ঐকমত্য অংশ সে বাস্তবায়ন করবে আর ভিন্নমত তার প্রস্তাব অনুযায়ী বাস্তবায়ন করবে। এটা খুব সহজে আমার জানার ধারণা বোঝাগুলো। কিন্তু জুলাই সনদ অ্যাজ এ হোল সেটা আমরা গ্রহণ করি না করি না, এটা হবে হ্যাঁ ভোট। অর্থাৎ জুলাই সনদের পক্ষে আর বিপক্ষে জনগণ রায় দিবে, সেটার মধ্যে দিয়ে জুলাই সনদ এবং এর যে মানে জনগণ কর্তৃক এর যে বৈধতা সেটা তৈরি হবে। অন্যদিকে পার্লামেন্টে যে ঠিক হবে যে এই যে জুলাই সনদের মধ্যে কোন কোন বিষয়গুলো ঐকমত্য অংশ, তো সকলেই আমরা ঐকমত্য, আর যে অংশ ভিন্নমত আছে বিজয়ীরা ভিন্নমত হবে, হয়তো কিছু আলোচনাও হতে পারে তাতে যদি কোনো পরিবর্তন হয়। এই জায়গাটাতে আছে একটা বিষয় আমরা মনে করি যে এখানে একটা সমাধানের জায়গা তৈরি হয়েছে। যেহেতু 106-এর মধ্য দিয়ে বিশেষ পরিস্থিতির কারণে ডক্ট্রিন অফ নেসেসিটি থেকে এই সরকার গঠিত হয়েছে, আবারও আদালতের পরামর্শ যাওয়া যেতে পারে, অথবা আদালতের পরামর্শ আবারও না নিয়ে একই অর্ডারে যে ক্ষমতায় এই সরকার তৈরি হয়েছে সেই সরকারই 106-এর ধারাবাহিকতায় তারা এই গণভোটের সিদ্ধান্তে জায়গায় যেতে পারেন এবং আরেকটা কাজ করতে পারেন, আইনি বাধ্যবাধকতার জায়গা ঘোষণা দিতে পারেন। জুলাই সনদ বাস্তবায়ন হবে, যারাই ক্ষমতায় যাবে আগামী দিনে সংসদ ক্ষমতায় যাওয়ার বাদ দিলাম, আগামী জনপ্রতিনিধিরা এই জুলাই সনদ বাস্তবায়ন করতে তারা বাধ্য থাকবে। 3 নম্বর বিষয় হচ্ছে যেটা অনেক সময় আলোচনায় আমরা মানে পরিষ্কার করে সামনে আনতে পারি না, আমরা আমাদের দিক থেকে বারবার এই প্রশ্নটা করেছি যে কেবল সংশোধনী, আরেক দল গণপরিষদ, এই যে জায়গা আছে এই পার্থক্যের জায়গা আছে। গণপরিষদ মানে একটা নতুন সংবিধান করার এখতিয়ার, এই বিষয়ে কোনো ঐকমত্য নাই, সংস্কারে ঐকমত্য আছে। অন্যদিকে সংস্কার যদি কেবল সংশোধনী আকারে হাজির হয় তাহলে এই সংবিধানের আলোকে এই সংবিধানের ধারাবাহিকতা ওই সংস্কারগুলো সঙ্গতিপূর্ণ কিনা সুপ্রিম কোর্টের ইন্টারভেন করার ক্ষমতা থাকে। কিন্তু যদি একইভাবে যেমন এর আইনি বাধ্যবাধকতা, গণভোট এবং যদি অন্তর্বর্তী সরকার এই ঘোষণা দেন আগামী পার্লামেন্টের দুটো ক্ষমতা হবে, একটা হচ্ছে মৌলিক সংস্কারের ক্ষমতা যে জনগণ এই পার্লামেন্টে দিচ্ছে, আর একটা হচ্ছে 5 বছর রাষ্ট্র পরিচালনার ক্ষমতা। এই ঘোষণা যদি তারা দেন তাহলে এইটা জনগণ যে পার্লামেন্টটা গঠন করছে তার জনগণের ক্ষমতার মানে প্রতিনিধি আকারে তারা এই সংস্কার করার অধিকার পাচ্ছে। ফলে এই সংস্কারকে আর আদালত চ্যালেঞ্জ করতে পারবে না, অন্তত যুক্তিসঙ্গত ভাবে। ক্ষমতা দিয়ে অনেক কিছুই করা যায়, সেটা আলাদা আলোচনা। তর্কগুলো শুরু হয়েছে বিএনপি তো কোনো বদল চেঞ্জ করবে না, বিএনপি ক্ষমতায় যাবে কিন্তু বিএনপি বিচার সংস্কার করবে না, এরকম একটা ধারণা তৈরি করা হয়েছে। এরকম একটা ধারণা থেকে
পুরো আলোচনাটা চলছে। এই ধারণার আমরা খুব বেশি পক্ষপাতী ছিলাম না, কারণ কেউ যদি ক্ষমতায় গিয়ে তার করা অঙ্গীকার না মানে এইটা রাজনৈতিক আত্মহত্যা হবে বলে আমরা মনে করি। ফলে কোন রাজনৈতিক দল সবকে নিয়ে কাজ করার কথা না, কিন্তু আমাদের দেশের অভিজ্ঞতা আছে, এই কারণে এইটা আমরা আস্থা স্থাপন করতে পারি না। আমাদের বিবেচনায় এইটাও পলিটিক্যাল মাইলেজ দেওয়ারই একটা প্রচারণা, এবং সেই পলিটিক্যাল মাইলেজ যে কেউ কেউ পাচ্ছেন না তা নয়। আমি শেষ করবো এইটা বলে যে এই যে পলিটিক্যাল মাইলেজ নেওয়ার অনেকগুলো চেষ্টা চলছে, একদিকে এটা কেউ করবে না, কাজেই আমাদেরকে সবকিছু আগে করে ফেলতে হবে, এবং সবকিছু আগে করে ফেলার মধ্য দিয়ে জনগণকে বাইপাস করার যে চেষ্টাটা হচ্ছে সেইটা দৃষ্টান্ত হিসেবে খুব খারাপ হবে, এবং ভবিষ্যতে এটাকে বাতিল করে দেওয়ার, কেননা মনে হবে যে এটা সামরিক ফরমান কায়দায় এই সংবিধান বদলানো হয়েছে, এটাকে বাতিল করে দেওয়ার যুক্তি সৃষ্টি হবে। সুতরাং রাজনৈতিক মাইলেজ, রাজনৈতিক ভাবে আমি জনগণকে আমার পক্ষে আনা, আমার ভোট ব্যাংক বাড়ানো, আমি একটা অন্যকে খাটো করানো, অন্যকেও সংস্কার বিরোধী, বিচার বিরোধী, এইরকম একটা জায়গা তৈরি করা, এই ধরনের প্রচারণা করে আমরা বিপদে যাতে না করি। সর্বশেষ আরেকটা বিষয়ে কথা বলি, যদি নিম্ন কক্ষে পিয়ার আসে তাহলে উচ্চ কক্ষে কোনো দরকার নেই। যদি উচ্চ কক্ষ থাকে তাহলে উচ্চ কক্ষে যদি পিয়ার আনা হয় তো নিম্ন কক্ষে পিয়ারের কোনো দরকার নেই। ফলে যারা উচ্চ কক্ষ মেনে নিয়ে এসে আবার নিম্ন কক্ষে পিয়ার চাইছেন, তারা আসলে পুরো জিনিসটারই মানে একটা বোঝাপড়ার মধ্যে যথেষ্ট জায়গা নেই। অন্যদিকে এইরকম একটা ধারণা প্রচলিত আছে, যদি উচ্চ কক্ষে পিয়ার দেওয়া হয় তাহলে আবার নিম্ন কক্ষে পিয়ারের প্রশ্ন আসবে। আসলে পিয়ার যখন মিক্স পদ্ধতিতে যায় তখন সেটা যেভাবে হয় যে 300 আসনে 300 জন নির্বাচিত হন, তারপর মোট প্রাপ্ত ভোটের ভিত্তিতে আরো কিছু, যেটা মিশ্র মানে জার্মান মডেলে আছে, আরো 150 অথবা আরো 300 যুক্ত হবেন। তো তাহলে তো উচ্চ কক্ষ করার ফলে আরো 100 জন তো পিয়ারের পদ্ধতিতে যাচ্ছেন। কাজে এই দুটো জিনিসে খুব বড় নেই। আমরা মনে করি যে নিম্ন কক্ষে পিয়ারের কোনো বাস্তবতা নেই, উচ্চ কক্ষে পিয়ারের ব্যাপারে আমরা আরো আলোচনা করতে পারি এবং একটা ঐক্যমত্যের জায়গায় যেতে পারি। আগামী দিনে এইসব প্রশ্নে সবাই যদি আমরা একটা জায়গায় আসতে পারি, নির্বাচন উত্তরণ ঘটিয়ে একটা গণতান্ত্রিক উত্তরণ হয়তো আমরা দ্রুত করতে পারবো। ধন্যবাদ।